আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন। আমরা পদার্থের গঠন নিয়ে একেবারে সব কিছুর ধারাবাহিকভাবে দেখব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এই অধ্যায়টিও আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। ছক পূরণ তো করবই, সাথে বইটাও আমরা বোঝার চেষ্টা করব, কোথায় কি কি আছে, কোন বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমাদের চারপাশে অনেক বস্তু দেখেছি। সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। তাহলে যে কোনো একটা বস্তুর ক্ষুদ্র কণাই হলো অণু। যেমন পানি অনেকগুলো ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়, তাহলে এর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় অণু। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো অণু। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই দেখো, ক্ষুদ্র অংশটা অণু, এবং অণুকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কি ভূমিকা রাখতে পারি সে সম্পর্কে জানব। 1 নম্বর আমাদেরকে বলেছে পরমাণু ও অণুর ধারণা। পরমাণু কি, অণু কি? অণু হলো কোনো কিছুর ক্ষুদ্রতম অংশ, এবং সে অণুটাকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাওয়া যায় তাকে বলা হয় পরমাণু। পদার্থকে বিভাজন করলে কি পাওয়া যায়? কাজ। একখণ্ড চক গুঁড়ো করে অণু সম্পর্কে ধারণা গঠন। আমরা যে ছোটবেলায় চক দিয়ে লিখতাম, সে চকটাকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করা হলো, একেবারে ছোট কণায় পরিণত করা হলো। এখানে বললো একটি চক নেই, তাহলে একটা চক নিবা, সেটিকে 2 ভাগ করি। প্রথমে 2 ভাগ করে রাখবে, সেই ভগ্নাংশটি সহপাঠীর হাতে দেই, আবার সেটিকে 2 ভাগ করি। তাহলে তুমি প্রথমে একটা চক নিবে, সেটাকে মাঝ বরাবর ভাঙবে, আবার সেই অংশটাকে আবার 2 ভাগ করবে। এভাবে যতবার সম্ভব ভাগ করি, মানে এভাবে যতবার সম্ভব হয় ততবার ভাগ করবে। এভাবে ক্ষুদ্র অংশটিকে হাতুড়ি দিয়ে গুঁড়ো করি। এবার কি করবে, যে একেবারে ছোট যে অংশটা হলো, ধরো এটাকে হাতুড়ি দিয়ে আমরা কি করলাম, গুঁড়ো করতে শুরু করলাম। মিহি গুঁড়ো হাতে নিয়ে এর আকার অনুভব করার চেষ্টা করি। একেবারে যে গুঁড়ো হয়ে গেছে এগুলো আমরা হাতে নিয়ে অনুভব করার চেষ্টা করি, হাত দিয়ে স্পর্শ করে। নিচের প্রশ্নটি নিয়ে ভাবি। চকের মিহি গুঁড়োকে আরও ছোট করা সম্ভব? মতামত ছকে লিখো। মানে এই যে গুঁড়ো হয়েছে, এটাকে কি আরও গুঁড়ো করা সম্ভব কিনা সেটা এখানে লিখতে বলেছে। দেখো, এখানের মধ্যে আমরা দেখলাম চকের সাদা গুঁড়োকে যদি আরো ছোট করা সম্ভব কিনা সেটা আমরা এখানে লিখব। চকের সাদা গুঁড়োকে ভাঙতে ভাঙতে ছোট করা সম্ভব হলেও এক সময় এমন ক্ষুদ্র কণায় পৌঁছে যাবে যাকে আর খালি চোখে দেখা যাবে না। তখন সেটি পরমাণু। তখন সেটি কি, পরমাণু বা অণুর স্তরে পৌঁছে যাবে। তাই চকের গুঁড়ো অসীমভাবে ছোট করা যায় না, এটি সীমা পর্যন্তই ছোট করা সম্ভব। তুমি তোমার মন্তব্যটা ছোট করে তোমার এখানে লিখবে। সারসংক্ষেপ। আমরা চকের মিহি গুঁড়োকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্র একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আর পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের চেয়ে ছোট অংশই হলো অণু। তাহলে পদার্থের চেয়ে ছোট অংশই হলো কি, এর অণু। পরমাণু ও অণু সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো পরমাণু। যে কোনো পদার্থের গাঠনিক একক হলো কি, পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। তাহলে পরমাণুর আরেক নাম অ্যাটম। অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটমোস শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো অবিভাজ্য। তাহলে অ্যাটমোস শব্দ থেকে এসেছে, কোন দেশীয়? গ্রিক শব্দ অ্যাটমোস থেকে। এর অর্থ হলো অবিভাজ্য। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তাহলে এখানে কি বলেছে? যে পদার্থের অণুতে একই ধরনের পরমাণু পাওয়া যায়, যে পদার্থের মধ্যে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। সোডিয়ামে কয়টি পরমাণু থাকে? একটি পরমাণু থাকে। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়। অক্সিজেনের অণুতে 2টি পরমাণু থাকে। অক্সিজেনের অণুতে কয়টি পরমাণু থাকে? 2টি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই 2 ধরনের অণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ,
যা সেই পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু। হাইড্রোজেন অণু এখানে 2টা, অক্সিজেনের অণু 2টা, এরপর হলো যে নাইট্রোজেনের অণু। তাহলে পানির অণুতে সাধারণত কি থাকে? অক্সিজেনের অণুও থাকে, হাইড্রোজেনের অণুও থাকে। তো এটার মধ্যে একাধিক পরিমাণে থাকে। এখানে আমাদেরকে কাজ দিয়েছে পানির অণুর চক্র চিত্র অঙ্কন। প্রথমে আমাদেরকে দিয়েছে যা করতে হবে, অক্সিজেন পরমাণুর 2 হাত এবং হাইড্রোজেন পরমাণুর 1টি হাত আছে। তাহলে অক্সিজেন পরমাণুর কয়টি? 2টি আছে হাত, ওই অক্সিজেনের 2টি, এবং হাইড্রোজেন পরমাণুর প্রতিটার আলাদা আলাদা। দেখো এখানে একটা আছে, একটা আছে। অক্সিজেন ও হাইড্রোজেন মৌলের পরমাণু কিভাবে একে অপরের হাত ধরে থাকবে তা চিত্রের মাধ্যমে দেখাই। তাহলে এখানের মধ্যে আমাদেরকে প্রথমে বললো, এটিকে আমরা যদি একটি অক্সিজেনের পরমাণু ভাবি, পানির অণুর চিত্র অঙ্কন করি। এইখানে পানির অণুর চিত্র আছে, এটাই তোমরা এখানে অঙ্কন করবে। এটিকে আমরা যদি একটি হাইড্রোজেন পরমাণু ভাবি, তার মানে এটাকে যদি আমরা হাইড্রোজেন পরমাণু ভাবি, তাও এখানে পানির চক্রটা আঁকতে হবে। তো অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু চিত্রটা কোথা থেকে নিবে? এখান থেকে নিবে। পদার্থের গঠন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ। লোহা যেমন আয়রন, সোডিয়াম এরা মৌলিক পদার্থ। লোহা বা আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। কি? আয়রন পরমাণু। কোনো মৌলিক পদার্থে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে, মানে সেম জিনিসটা কিন্তু একাধিক পরিমাণে আছে। যেমন হাইড্রোজেন গ্যাসের মধ্যে 2টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। মানে এখানে দেখো একসাথে দুইটা, কয়টা? দুইটা। হাইড্রোজেন অণু কয়টা? দুইটা। তো এগুলো একসাথে হয়ে হাইড্রোজেন অণু গঠন করে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে, মানে হাইড্রোজেন গ্যাসের ভিতর অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন অণুসমূহ এখানে চিত্র দেওয়া হলো। কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত, এদের বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানি একটি কি? যৌগ। আমরা পানির বিষয়টা দেখছিলাম, একটা অক্সিজেন পরমাণু থাকে আর 2টা হাইড্রোজেন পরমাণু থাকে। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন 2 রকমের পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তার গুণাগুণ বা বৈশিষ্ট্য পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেন বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা। মানে মোট কথা হলো, দেখো এখানে ও মানে অক্সিজেন, এইচ মানে হাইড্রোজেন, 2টা অণু আছে, কিন্তু এই 2টা অণু মিলে যে পানি গঠিত হলো সেটা কিন্তু অক্সিজেন অথবা হাইড্রোজেনের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণরূপে আলাদা, একেবারে আলাদা। কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে? অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে এটা মিলতেছে না। অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণায় পদার্থের 3 ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। তাহলে এখানে দেখো, কঠিন পদার্থ বরফ অবস্থায়, তরল পদার্থ পানি, আর জলীয় বাষ্প অবস্থায় বা বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় 3 ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কঠিন পদার্থের অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল, আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নাড়াচাড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। তাহলে কঠিন পদার্থ আমরা যেটা দেখলাম, বরফের ভিতরের অংশ কিন্তু পানিতে, যেমন পানি যদি তুমি নাড়াও তাহলে পানি নড়বে, কিন্তু বরফের ক্ষেত্রে সেটা নড়ে না। অথচ এটা কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে? একই অণু দিয়ে, কিন্তু ওরা পারস্পরিকভাবে এমনভাবে যুক্ত থাকে, তখন ওরা কি করে না, ওদের আকার আকৃতি এগুলা চেঞ্জ হয় না। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে, অণুগুলোর মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নাড়াচাড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তাহলে বরফের আকার আকৃতি কেন ঠিক থাকে? কারণ ওদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। কি থাকে? আন্তঃআণবিক বল কম থাকে অথবা মাঝখানে ফাঁকা জায়গা থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপর থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে কিন্তু আলাদা থাকে। এরা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে, ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়।
তাহলে এই অংশটা হলো কি নিয়ে? এই অংশটা হলো দ্বিতীয় চিত্র নিয়ে, পানির অবস্থা নিয়ে, গ্লাসের মধ্যে যে পানি। এরপর আমরা তৃতীয় অবস্থা পড়ব। তৃতীয় অবস্থায় বলছে কি, বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতিতে চারদিকে চলাফেরা করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। তাহলে বায়বীয়র ক্ষেত্রেও আমরা এখানে দেখলাম যে এটা বাষ্পের মতো হয় এবং এটা সহজে কোনো আকার আকৃতি থাকে না, এটা নড়াচড়া বেশি করতে পারে। মিশ্রণের উপাদান পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি। অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিড়া, বিভিন্ন রকমের মশলা, আরও কিছু উপাদান একত্রে মিশিয়ে তৈরি করা হয় চানাচুর। মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। মিশ্রণও এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। কাজ: মিশ্রণ ও মিশ্রণের উপাদান চিহ্নিতকরণ। এরপরে যা আছে, যা করতে হবে, আমাদের চারপাশে যেসব মিশ্রণ দেখি তাদের নাম ও উপাদানসমূহ নিচের ছকে লিখে রাখি। নমুনা হিসেবে একটি পূরণ করে দেওয়া আছে। মিশ্রণের নাম: খাওয়ার স্যালাইন। মিশ্রণে যে যে উপাদানগুলো রয়েছে, লবণ, পানি, চিনি অথবা গুড়, এই উপাদানগুলো সেখানে থাকে। এরপরে দেখো বাকিগুলো যেগুলো লিখবে। আরেকটা হলো লবণ পানি, যেখানে লবণ এবং পানি থাকে। আরেকটা হলো চিনি পানি, যেখানে চিনি এবং পানি থাকে। আরেকটা হলো দুধ চা, যেখানে পানি থাকে, দুধ থাকে, চিনি থাকে, চা পাতা থাকে। আরেকটা হলো সালাদ, সালাদের মধ্যে কি থাকে? শসা থাকে, টমেটো থাকে, পেঁয়াজ থাকে, লবণ থাকে। এই যে বিষয়টা আছে, এটা কোথায় লিখবে তোমরা? সুন্দর করে এই বক্সগুলোর মধ্যে লিখে ফেলবে। 4টা বক্সে 4টা সুন্দর করে লিখে ফেলবে। এরপরে যেটা আছে, মিশ্রণ থেকে উপাদানগুলোকে কিভাবে পৃথক করতে পারি। কাজ: মিশ্রণের উপাদান পৃথক করা। যা করতে হবে, বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ সংগ্রহ করে সাদা কাগজের উপরে নেই। বালু এবং লোহার মিশ্রণ কি করলাম? একটা সাদা কাগজে নিলাম। একটি চুম্বক নিয়ে মিশ্রণের ভেতরে নাড়াচাড়া করি। দেখা যাবে চুম্বকের গায়ে কালো রঙের গুঁড়ো পদার্থ লেগে আছে। এগুলোই লোহার গুঁড়ো। অন্য একটি কাগজে লোহার গুঁড়োগুলো সংগ্রহ করি। 3 নাম্বার, কয়েকবারের চেষ্টায় লোহার গুঁড়োগুলো আলাদা করি। মানে কয়েকবার চেষ্টা করার পর লোহার গুঁড়োগুলো কী করব? আমরা আলাদা করে ফেলতে পারবো। সারসংক্ষেপ: এখানে লোহার চৌম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে অচৌম্বকীয় পদার্থ আলাদা করা সম্ভব হয়েছে। এভাবে চৌম্বক ব্যবহার করে আমরা পানি বা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। এখানে আমরা চুম্বক দিয়ে কি করলাম? বালু এবং লোহার মিশ্রণ থেকে আমরা লোহাটা আলাদা করে ফেলতে পারলাম। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি একই রকম না। মিশ্রণ থেকে তার উপাদানসমূহ পৃথক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন হয়। প্রথমে মিশ্রণের উপাদান পৃথককরণ সম্পর্কে আরও কিছু জানি। মিশ্রণে 2 বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। এটা ঠিক যে আমরা জানি 2 বা ততোধিক পদার্থ থাকে। যেমন বালু আর লোহার মধ্যে 2টা পদার্থ আছে, কিন্তু চায়ের মধ্যে কিন্তু একাধিক পদার্থ থাকে। পানি থাকে, চা থাকে, চিনি থাকে, দুধ থাকে, চা পাতা থাকে, তাই না? অনেকগুলো থাকে। তো এই জন্য বলো 2 বা ততোধিক পদার্থ পাশাপাশি থাকে। কোনো কোনো মিশ্রণে উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে। মানে কোনো কোনো উপাদানের ক্ষেত্রে দেখা যায় যে ধরো তুমি পানিতে চিনি গুলানোর পর তুমি দেখবা চিনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে এটা সর্বত্র সমানভাবে কি হয়ে গেল? বিস্তৃত হয়ে গেল বা ভাগ হয়ে গেল, দেখা যাচ্ছে না। এটাকে বলে সমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণের মধ্যে তুমি কি পাবে না? চিনিকে আর খুঁজে পাবে না। চিনি এমনভাবে সব দিকে ছড়ায় যাবে যে তুমি চাইলে ওকে আলাদা করতে পারবে না। এই মিশ্রণের উপাদান হলো পানি ও চিনি। তো তুমি পানির মধ্যে চিনিকে কখনো আলাদা করে খুঁজতে পারবে না যদি গুলাই ফেলো আর কি। শরবতের মধ্যে পানি ও চিনির অবস্থান সর্বত্রই একই থাকবে। সর্বত্রই কি থাকবে? একই থাকবে। যদিও শরবতে চিনির উপস্থিতি বোঝা যায় না। কি থাকবে? সব জায়গায় এটা একই পরিমাণে থাকবে, কিন্তু তুমি বুঝতে পারবে না যে এখানে বেশি আছে নাকি এখানে কম আছে। আবার কি হলো, কোনো কোনো মিশ্রণে প্রতিটি উপাদানের উপস্থিতি বোঝা যায়। এরকমও আছে যেখানের মধ্যে ধরো তুমি বালু আর লোহা মিক্স করলে, তাহলে তুমি বুঝতে পারবে যে এইদিকে বালু বেশি আছে নাকি ওইদিকে বেশি আছে, নাকি এদিকে লোহা বেশি আছে নাকি অন্যদিকে বেশি আছে, এটা তুমি বুঝতে পারবে। এই যেটা বুঝতে পারাটা, সেটা হলো অসমসত্ব। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে,
কোথাও বেশি বা কোথাও কম এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। যেমন বালু এবং লোহার গুঁড়োর মিশ্রণ খুবই বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে দেখবে। আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান পৃথক করি, এটা আমাদের প্রয়োজনে আমরা মূলত করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান থেকে পৃথক করতে পারি, বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। চায়ের লিগার থেকে চা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তো এই যে এখানের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করি সেটা দেখালো। আলাদা করার জন্য তাপ দিয়ে বাষ্পীয়করণ প্রক্রিয়ায় চিনির শরবত থেকে চিনি আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলায় থেকে যায়। কোন উপায়ে উপাদান পৃথক করব তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। তাহলে আমরা চাইলে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন রকম করে আমরা কি করতে পারি, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ আলাদা বা পৃথক করতে পারি। বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগ আক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। বলল আমাদেরকে বস্তুর বা পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহারে আমরা কি করতে পারি। কাজ: ফেলে দেওয়া জিনিসপত্র তালিকা তৈরি, যা করতে হবে। বাসায় ও বিদ্যালয়ে ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলোর একটি তালিকা তৈরি করি। আমরা অনেক কিছু ফেলে দেই ঘর থেকে, সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তালিকার জিনিসগুলো কি দিয়ে তৈরি এবং এগুলো দিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লেখো। জিনিসপত্রের নাম, কি দিয়ে তৈরি সেটা, কি করতে পারি সেটা। পানির বোতল, প্লাস্টিক, রান্নাঘরের পুনর্ব্যবহার, ফুলের টব, কলমদান তৈরি ইত্যাদি। তো এমন দেখো জিনিসপত্রের নাম, যেমন পানির বোতল কি দিয়ে তৈরি হয়, এটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কি করতে পারি, এটা দিয়ে আমরা রান্নাঘরে পুনর্ব্যবহার করতে পারি, ফুলের টব তৈরি করতে পারি, কলমদানি তৈরি করতে পারি ইত্যাদি। এর পরের টপিকগুলো আমরা লিখব। এরপর দেখো কাচের বোতল, এটার কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এটা কি করতে পারি, মশলা রাখার পাত্র তৈরি করতে পারি, অথবা শোপিস হিসেবে আমরা সুন্দর করে রাখতে পারি। যদি দেখতে সুন্দর হয় তাহলে শোপিসে রাখতে পারি। পুরনো খবরের কাগজ, উপাদান হলো কি, কাগজ। কাগজের ব্যাগ তৈরি করতে পারি, খাতা মলাট তৈরি করতে পারি। টিনের কৌটা, টিন বা ধাতু থেকে তৈরি, এটা দিয়ে আমরা কলমদানি তৈরি করতে পারি, ছোট গাছ লাগাতে পারি এখানে। পুরনো কাপড়, কাপড় কি দিয়ে তৈরি, কাপড় দিয়ে, এটা আমরা মোছার কাপড় অথবা ব্যাগ তৈরি করতে পারি। তো এইভাবে যে এই অংশটা আছে, এই অংশটা কোথায় লিখে ফেলবে, এখানে সুন্দর করে লিখে ফেলবে। আমি তোমাদেরকে ছক পূরণগুলো খুবই সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এরপর হলো বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করে ফেলে দেই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পুনঃ প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখতে পারি। যেমন প্রথমত ব্যবহার কমানো। পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব, মানে আমরা যখন ব্যবহার করব তখন মিতব্যয়ী মানে হলো যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করা, আর বেশি ব্যবহার না করা। গোসল করা, দাঁত ব্রাশ এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানি অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব। এমনইভাবে প্রতি ক্ষেত্রেই আমরা মিতব্যয়ী আচরণ করব। এরপরে পুনর্ব্যবহার বা রিউজ। আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দেই যা আবার ব্যবহার করা যায়। যেমন পানির বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়, মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়। এরপরে হলো কলম রাখার পাত্রও বানানো যায়। এক পাশে ব্যবহৃত কাগজের উল্টো পাশে ছবি আঁকা যায়। পুরনো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসের পুনর্ব্যবহার করলে বর্জ্য কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। পুনঃপ্রক্রিয়া বা রিসাইকেল করার জন্য সংরক্ষণ করা। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না।
এগুলোকে যদি আমরা যথাযথ সংরক্ষণ করি এবং রিসাইকেল করি তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপাদন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। জৈব সার তৈরি বা কম্পোস্টিং। রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়। কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? এটা হবে কঠিন অবস্থায়। পানির কঠিন অবস্থা কোনটি? এটা হলো বরফ। শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? বাতাস, চুম্বক, ছাঁকনি কিছুই হবে না, উত্তর হবে তাপ ব্যবহার করে করতে হবে। এতে করে কি হবে? পানিগুলো বাষ্পে উঠে যাবে আর নিচে চিনিগুলো জমে থাকবে। এরপরে ঘ নম্বর, কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে এতে কি হবে? এতে পরিবেশ ভালো থাকে। কি হবে? পরিবেশ ভালো থাকে। তাহলে প্রথমটা যদি দেখি, হাইড্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? আমরা জানি 2টি পরমাণু থাকে, তাহলে উত্তর হবে 2টি পরমাণু থাকে। পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে? এটা হবে গ্যাসীয় অবস্থায়। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি দূরে দূরে থাকে। 3 নম্বর, পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করি? ফিল্টার বা ছাঁকনি ব্যবহার করি। পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে? 2টি হাইড্রোজেন পরমাণু আছে। কয়টি? 2টি। তো এর পরের টপিকটা যদি দেখি আমরা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে ছোট করেও উত্তরগুলো দিব, বড় করেও দিব, একটা ভালো বোঝার জন্য আর একটা দিব যাতে তুমি পরীক্ষায় সুন্দর করে স্বাচ্ছন্দ্যে লিখতে পারো। প্রথমে আছে পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি? এটা ছোট করেই দিতে হবে। পানির অবস্থান হলো 3টি। একটি হলো কঠিন বা বরফ, আরেকটি হলো তরল যেমন পানি, আরেকটি হলো গ্যাসীয় পদার্থ। তো এটা একটু মনে রাখবে, ভালো করে দেখবে। 2 নম্বরে আছে পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখা। পরমাণু এবং অণুর মধ্যে যে 2টি পার্থক্য, আমরা 2টা পার্থক্য লিখব। পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য হলো, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু হলো একাধিক পরমাণুর সমন্বয়। আর 2 নম্বর হলো পরমাণু একা থাকতে পারে, অণু 2 বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত। এটা হলো তাদের মধ্যে 2টা পার্থক্য। এখান থেকে সুন্দর করে লিখে নেবে। 3 হলো পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। এটা হলো তাদের 2টা বৈশিষ্ট্য। এবার দেখো, এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, আবার বড় করেও দিব। অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে যদি দেখি, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং আকর্ষণ শক্তি বেশি। 2 নম্বর আছে তরল অবস্থায় অণুগুলো কিছুটা দূরে থাকে এবং সহজে সরে যেতে পারে। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে থাকে এবং খুব দ্রুত চলাচল করে। এই সেম প্রশ্নের যদি আমরা বড় উত্তরটা দেখি, বর্ণনামূলক, যেটা তোমরা পরীক্ষা আসলে লিখতে পারবে স্বাচ্ছন্দ্যে লেখার জন্য যেটা দিচ্ছি। পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের অণু বলা হয়। এই অণুগুলোর মধ্যে দূরত্ব ও আকর্ষণ শক্তির পার্থক্যের কারণে পদার্থের 3টি অবস্থা দেখা যায়: কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। প্রথমে কঠিন অবস্থা। কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাই অণুগুলো নির্দিষ্ট স্থানে কম্পন করলেও এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারে না। এ কারণে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, যেমন লোহা, কাঠ, পাথর, বরফ ইত্যাদি। 2 নম্বরে আছে তরল অবস্থা। তরল অবস্থায় অণুগুলোর মধ্যে দূরত্ব কিছুটা বেশি থাকে, আকর্ষণ শক্তি কঠিনের তুলনায় কম, তাই অণুগুলো একে অপরের পাশ দিয়ে সরে যেতে পারে। এ কারণে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, যেমন পানি, দুধ, তেল ইত্যাদি। এরপর হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে দূরে থাকে এবং আকর্ষণ শক্তি খুবই কম। অণুগুলো দ্রুত চলাচল করে এবং সব দিকে ছড়িয়ে পড়ে, তাই গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন কোনোটাই থাকে না, যেমন বায়ু, অক্সিজেন, জলীয় বাষ্প এগুলা। এভাবে অণুর অবস্থান ও গতির পার্থক্যের কারণে পদার্থের 3টি অবস্থান সৃষ্টি হয়। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? এখানে আছে কি কি করা যায় সেটা আমরা যদি দেখি। প্রথমে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা,
প্লাস্টিক কম ব্যবহার করা, পুনর্ব্যবহার করা, জৈব ও অজৈব বর্জ্য আলাদা করা। এটা হলো তোমাদেরকে ছোট করে বোঝার জন্য। আমরা পরীক্ষায় যেটা লিখব, দেখো, বাসা বাড়িতে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সৃষ্টি, যেমন খাবারের উৎকৃষ্ট, প্লাস্টিক, কাগজ, বোতল ইত্যাদি। এইসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষিত হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তাই পরিবেশ দূষণ কমাতে নিচের কাজগুলো করা উচিত। প্রথমে, আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, জৈব ও অজৈব পদার্থ আলাদা করা। 3, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো। 4, পুনর্ব্যবহারযোগ্য জিনিস পুনরায় ব্যবহার করা, যেখানে সেখানে ময়লা না ফেলা। এইসব নিয়ম মেনে চললে পরিবেশ পরিষ্কার থাকবে এবং রোগ ব্যাধি কম হবে। তাহলে এখান থেকে 2 নাম্বারটা সুন্দর করে দেখে ফেলতে পারবে। এরপরে 3, চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়। তাহলে ঘ নাম্বারটা যদি দেখি, চিনির শরবতে ময়লা ফেললে সেখানে কি হবে, ছাঁচনি বা ফিল্টার ব্যবহার করে ময়লা আলাদা করা যায়। চিনির শরবতে যদি ময়লা বা অদ্রবণীয় পদার্থ মিশে যায় তাহলে সেগুলো আলাদা করার জন্য ছাঁকন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে একটি পরিষ্কার ছাঁকনি বা কাপড় নেওয়া হয়, এরপর শরবতটি ছাঁকনির উপর ঢেলে দেওয়া হয়। ছাঁকনির ছোট ছোট ছিদ্র দিয়ে তরল অংশ নিচে চলে যায়, কিন্তু বড় ময়লাগুলো উপরে আটকে থাকে। এই প্রক্রিয়াকে ছাঁকন বা প্রশোভন বলা হয়। এভাবে সহজে ময়লা থেকে বিশুদ্ধ শরবত আলাদা করা যায়। তো তোমরা এখান থেকে সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।